নবম শ্রেণীর ভূগোলের সপ্তম অধ্যায় ভারতের সম্পদ, এই অধ্যায় থেকে এর আগে আমি এই দুটি ক্লাস পড়েছি। তো এই দুটি ক্লাস যদি কেউ দেখে না থাকো তাহলে এই দুটি ক্লাস অবশ্যই দেখে নেবে। আর এই দুটি ক্লাসের লিঙ্ক তোমরা আমার আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ওকে, আর আজকের ক্লাসটি এই সপ্তম অধ্যায় থেকে ভারতের সম্পদ থেকে আমার 3 নম্বর ক্লাস। আজকের ক্লাসে আমরা সম্পদের শ্রেণীবিভাগ সম্পর্কে ডিটেলসে জানব। দেখো, এখান থেকে কিন্তু প্রচুর ছোট প্রশ্ন 1 নম্বরের প্রশ্ন হয়। তোমাদের যার কাছে যে বই থাক না কেন প্রত্যেকটা বই দেখবে এরকম সম্পদের শ্রেণীবিভাগের একটা ছক পাবে। ঠিক আছে, তো পরীক্ষাতে কিন্তু এমন কোনো প্রশ্ন আসে না যে এতগুলো সম্পদের এই যে এতগুলো ভাগ আছে প্রত্যেকটা ভাগ তোমাকে লিখতে হবে, এমন কোনো প্রশ্ন আসবে না। ওকে, তো এখান থেকে কি ছোট ছোট প্রশ্ন আসবে। বিশেষ করে এই যে সম্পদগুলো আছে, বিভিন্ন ধরনের সম্পদ আছে, প্রত্যেকটা সম্পদের উদাহরণ থেকে প্রশ্ন খুব বেশি আসে। কিছু 2 নম্বরের প্রশ্ন আসে এবং 3 নম্বরের 2-1টা প্রশ্ন আসে। ওকে, তো বিভিন্ন স্কুলের পরীক্ষাতে এই সম্পদের শ্রেণীবিভাগ থেকে যা যা প্রশ্ন আসতে পারে আজকের ক্লাসে আমি সেগুলো সব আলোচনা করব, উত্তর আমি লিখেও দেব। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখো, তাহলে খুব সহজেই বুঝতে পারবে। দেখো, এই যে সম্পদের এতগুলো ভাগ আছে, প্রত্যেকটা ভাগের যে উদাহরণ, এই উদাহরণ থেকেই কিন্তু সবচেয়ে বেশি প্রশ্ন আসে, 1 নম্বরের প্রশ্ন আসে। যেমন ধরো, প্রশ্ন এরকম আসে যে নিচের কোনটি সামাজিক সম্পদ, 4টা অপশন দেওয়া আছে, তোমাকে বেছে লিখতে হবে। ঠিক আছে, তো দেখো, তো এই এতগুলো উদাহরণ মনে রাখা বা মুখস্থ রাখা কিন্তু খুবই জটিল, তাই কি না? তো তুমি যদি সামাজিক সম্পদ কাকে বলে সেটা যদি বুঝতে পারো, সেটা যদি জানা থাকে, তো সেক্ষেত্রে কিন্তু তোমাকে আর উদাহরণ মুখস্থ রাখতে হবে না। তুমি নিজেই বুঝতে পারবে কোনো একটা সম্পদের নাম দিলে সেটা কি সম্পদ। ঠিক আছে, তো আজকের ক্লাসে আমি এই সম্পদগুলো সব বুঝিয়ে দেব। ঠিক আছে, বোঝা থাকলে তোমাকে উদাহরণ মুখস্থ করার কোনো প্রয়োজন হবে না। তুমি যেভাবেই প্রশ্ন আসুক না কেন, তুমি নাম দেখি, সম্পদের নাম দেখি নিজেই বলতে পারবে যে এটা কি সম্পদ। এবার তোমরা এই সম্পদের শ্রেণীবিভাগ থেকে কেমন প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে এক এক করে দেখে নাও। ঠিক আছে, দেখো, একটা প্রশ্ন আসতে পারে যে স্থায়িত্ব অনুযায়ী সম্পদ কত প্রকার ও কি কি। ওকে, দেখো, স্থায়িত্ব অনুযায়ী সম্পদ 2 প্রকার। দেখো, এখানে লিখেছি আমি যে স্থায়িত্ব অনুযায়ী সম্পদের শ্রেণীবিভাগ। স্থায়িত্ব অনুযায়ী সম্পদ 2 রকমের। একটা হচ্ছে গচ্ছিত, ক্ষয়িষ্ণু বা অপুনর্ভব সম্পদ। আরেকটা হচ্ছে অবাধ, প্রবহমান বা পুনর্ভব সম্পদ। ঠিক আছে, হয়ে গেল। আবার প্রশ্ন হতে পারে যে গচ্ছিত সম্পদ কাকে বলে উদাহরণ দাও, বা ক্ষয়িষ্ণু সম্পদ কাকে বলে উদাহরণ দাও, বা অপুনর্ভব সম্পদ কাকে বলে উদাহরণ দাও। তাহলে এগুলো কি সব একই হবে, তাই কি না? 2 মার্কসের প্রশ্ন আসতে পারে যে গচ্ছিত সম্পদ কাকে বলে, ক্ষয়িষ্ণু সম্পদ কাকে বলে, বা অপুনর্ভব সম্পদ কাকে বলে। ওকে, তো তোমরা আগে ভালো করে বুঝে নাও, তারপরে আমি এর উত্তর লিখে দিচ্ছি। দেখো, পৃথিবীতে এমন কিছু সম্পদ আছে যে সম্পদগুলো আমরা যত ব্যবহার করব তত ফুরিয়ে যাবে, যত ব্যবহার করব তত পরিমাণে কমে যাবে, তত ফুরিয়ে যাবে, এবং এভাবে ক্রমাগত ব্যবহার করতে থাকলে একদিন সম্পদগুলো পৃথিবী থেকে নিঃশেষ হয়ে যাবে, আর সম্পদগুলোকে পৃথিবীতে পাওয়া যাবে না। ওকে, তো ওই সম্পদগুলোকে বলা হয় গচ্ছিত সম্পদ বা ক্ষয়িষ্ণু সম্পদ। কি বলছি? গচ্ছিত সম্পদ বা ক্ষয়িষ্ণু সম্পদ। ওকে, দেখো, এবার এই সম্পদগুলো পৃথিবী থেকে একবার শেষ হয়ে গেলে, ব্যবহার করতে করতে পৃথিবী থেকে একবার শেষ হয়ে গেলে আর এই সম্পদগুলোকে সৃষ্টি করা যাবে না বা সৃষ্টি করা যায় না। এই জন্য এই সম্পদগুলোকেই অপুনর্ভব সম্পদ বলে, আর পূরণ করা যাবে না। ঠিক আছে, আর নতুন করে সৃষ্টি করা যাবে না। যেমন ধরো খনিজ তেল, কয়লা, প্রাকৃতিক গ্যাস, এগুলো। যেমন কয়লা যদি ব্যবহার করতে করতে এক সময় ফুরিয়ে যায়, কয়লা কোথায়? মাটির তলায় আসে, তো কয়লাকে কি আর নতুন করে সৃষ্টি করা যাবে? আর নতুন করে সৃষ্টি করা যাবে না, তাই তো? ফলে কয়লাটা কি গচ্ছিত সম্পদও বলতে পারি, ক্ষয়িষ্ণু সম্পদও বলতে পারি, আবার কি অপুনর্ভব সম্পদও বলতে পারি। এবার দেখো, মনে করো লোহার আকরিক বা আকরিক লোহা কোথায় আছে? মাটির তলায় আছে।
তাই তো এবার মাটির তলা থেকে তুলে আমরা সেটাকে কি প্রসেস করে লোহা ইস্পাত তৈরি করে ব্যবহার করি। তো মাটির তলায় যে আকরিক লোহা আছে, তো আমরা যত তুলে নিয়ে আসবো তত কি পরিমাণে শেষ হয়ে যাবে, তাই তো পরিমাণে কমে যাবে এবং একসময় পৃথিবীর থেকে শেষ হয়ে যাবে। তাহলে এই আকরিক লোহাটা কি গচ্ছিত সম্পদ বা ক্ষয়িষ্ণু সম্পদ, তাই তো। এবার আকরিক লোহা তুলে নিয়ে আসলাম, এনে আমরা সেটাকে ইস্পাত বানালাম, তাই তো। এবার ইস্পাতটাকে আমরা ব্যবহার করি। এবার দেখো লোহার কোনো জিনিস ব্যবহার করতে করতে যদি পুরানো হয়ে যায়, তাই তো, আমরা কি ভাঙাচোরা লোহা হিসেবে বিক্রি করে দিই, তো সেগুলো কি হয়, তো সেগুলো কি বলতো, সেগুলো আবার কি কারখানায় গিয়ে ওই পুরানো লোহাগুলো গলিয়ে আবার নতুন করে নতুন জিনিস তৈরি করা হয়, আমরা আবার ব্যবহার করতে পারি। ঠিক আছে, দেখো তো কিছু গচ্ছিত সম্পদ আছে, যে গচ্ছিত সম্পদগুলোকে আমরা কি করতে পারি, পুনরায় আবার ব্যবহার করতে পারি। যেটা বললাম যে লোহার জিনিস ব্যবহার করছি, সেটা কি হলো, পুরানো হয়ে গেল, তাই তো, সেটা ভাঙাচোরা লোহা হিসেবে বিক্রি করে দেই এবং সেটা কারখানায় গিয়ে আবার গলে গিয়ে নতুন যন্ত্রপাতি তৈরি হয়, আমরা পুনরায় সেটাকে ব্যবহার করি, তাই তো। তো যে সম্পদগুলোকে কি কিছুটা পুনরায় ব্যবহার করা যায়, মানে যে গচ্ছিত সম্পদগুলোকে কিছুটা পুনরায় ব্যবহার করা যায়, সেই গচ্ছিত সম্পদকে আবর্তনশীল, মনে রাখবে, আবর্তনশীল গচ্ছিত সম্পদ বলে। তাহলে উদাহরণ কি হবে, লোহা, তাই কি না, লোহা, অ্যালুমিনিয়াম, তাই তো, তামা, এগুলো হবে আবর্তনশীল গচ্ছিত সম্পদ। কিন্তু কয়লা কি হবে, কয়লা গচ্ছিত সম্পদ, কয়লা কিন্তু আবর্তনশীল গচ্ছিত সম্পদ নয়, কারণ কয়লা একবার ব্যবহার করা মানে সেটা শেষ হয়ে গেল, আর সেটাকে পুনরায় ব্যবহার করা যাবে না। তো এবার এই উত্তরটা তোমরা কি করে লিখবে দেখে নাও। ক্রমাগত ব্যবহারের ফলে যেসব সম্পদ ফুরিয়ে যায় বা পরিমাণে কমে যায় তাদের ক্ষয়িষ্ণু বা গচ্ছিত সম্পদ বলে। এদের পুনরায় সৃষ্টি করা যায় না বলে এদের অপুনর্ভব সম্পদও বলে, যেমন কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি। আবার কিছু গচ্ছিত সম্পদ আছে যাদের পুনরায় ব্যবহার করা যায়, তাদের আবর্তনশীল গচ্ছিত সম্পদ বলে, যেমন লোহা, তামা, অ্যালুমিনিয়াম ইত্যাদি। দেখো 2 মার্কসের প্রশ্ন এলে কিন্তু তোমাদের এইটুকু লিখতে হবে। এবার দেখো এই অবাধ, প্রবহমান বা পুনর্ভব সম্পদ কি, ঠিক আছে। দেখো যে পৃথিবীতে এমন কিছু সম্পদ আছে যে সম্পদগুলো আমরা যতই ব্যবহার করি না কেন পরিমাণে কমবে না, শেষ হবে না, ফুরিয়ে যাবে না, ঠিক আছে। তো সেই সম্পদগুলোকে অবাধ, প্রবহমান বা পুনর্ভব সম্পদ বলে। যেমন কি জল, তাই তো, বায়ুশক্তি, সৌরশক্তি, জোয়ার ভাটার শক্তি, এগুলো কি অবাধ, প্রবহমান বা পুনর্ভব সম্পদ, ঠিক আছে। আবার দেখো এই অবাধ বা প্রবহমান সম্পদের মধ্যে এমন কিছু সম্পদ আছে যেগুলো কি হয় বলো তো, যেগুলো ব্যবহার যখন করা হয় তখন সাময়িকভাবে এর পরিমাণ কমে যায়, সাময়িকভাবে পরিমাণ হ্রাস পায়, এরপরে আবার নিজের থেকেই সেই ঘাটতিটা পূরণ হয়ে যায়। যেমন ধরো অরণ্য বা ফরেস্ট, তুমি ফরেস্টের গাছ কাটলে, তাই তো, তুমি ব্যবহার করলে, তাহলে ফরেস্টের গাছ কাটলে গাছের পরিমাণ কমলো, তাই তো। তো যখন ব্যবহার করলে তখন কি গাছের পরিমাণ কিছুটা হ্রাস পেলো, আবার কি নতুন চারা গাছ লাগিয়ে সেই ঘাটতিটাকে কি পূরণ করা যায়, তাই তো। তো এই সম্পদগুলোকে পুনর্ভব সম্পদ বলে, ঠিক আছে। আবার ধরো সমুদ্রের মাছ, তাহলে সমুদ্রের মাছ যখন ধরলে তখন কি সাময়িকভাবে কি কিছুটা পরিমাণে কমে যাবে, ঘাটতি হবে, আবার যখন নতুন চারা মাছ হবে, নতুন মাছ হবে, আবার কি সেই ঘাটতিটা পূরণ হয়ে যাবে। তো এই সম্পদগুলোকে এই জন্য কি পুনর্ভব সম্পদ বলে, ঠিক আছে। তো এর উত্তর তোমরা কিভাবে লিখবে দেখে নাও। ক্রমাগত ব্যবহারের ফলে যেসব সম্পদ শেষ হবে না তাদের অবাধ বা প্রবহমান সম্পদ বলে, যেমন সৌরশক্তি, বায়ুশক্তি, জোয়ার ভাটার শক্তি ইত্যাদি। এদের মধ্যে কয়েকটি ব্যবহার করলে সাময়িকভাবে পরিমাণে কমে যায় ঠিকই, তবে পুনরায় ঘাটতি পূরণ হয়ে যায় বলে এদের পুনর্ভব সম্পদ বলে, যেমন জল, সমুদ্রের মাছ, অরণ্য ইত্যাদি। তো এই প্রশ্নটাও কিন্তু 2 মার্কসের প্রশ্ন আসতে পারে।
এবার দেখো এই দুই রকম সম্পদের মধ্যে পার্থক্য কি কি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে গচ্ছিত সম্পদ এবং প্রবহমান সম্পদের মধ্যে পার্থক্য কি, বা প্রশ্ন হতে পারে অপুনর্ভব সম্পদ ও পুনর্ভব সম্পদের মধ্যে পার্থক্য কি। খুব ইম্পর্টেন্ট, কিন্তু 3 মার্কসের প্রশ্ন হয়। ঠিক আছে, এই প্রশ্নটা কিন্তু পরীক্ষাতে খুব আসে। ওকে, তো এর উত্তর তোমরা কিভাবে লিখবে দেখো, তোমরা কিন্তু আমারটা দেখে দেখে খাতায় নোট করে ফেলবে। ঠিক আছে, দেখো 3 মার্কসের প্রশ্ন হয়, তো 3 মার্কসের পার্থক্য লিখতে গেলে এরকম ছক করে লিখবে, 3টা ভাগ করবে। বাদিকে দেখো বিষয়, মাঝখানে গচ্ছিত ক্ষয়িষ্ণু অপুনর্ভব সম্পদ। এবার তোমার পরীক্ষায় প্রশ্ন যেটা থাকবে, মনে করো আছে শুধুমাত্র গচ্ছিত সম্পদ, তাহলে গচ্ছিত সম্পদ আর প্রবহমান সম্পদের মধ্যে পার্থক্য, তাহলে এখানে কি লিখবে, শুধুমাত্র গচ্ছিত সম্পদ, এই দুটা লেখার দরকার নেই। ঠিক আছে, আর ডান দিকে লিখবে প্রবহমান সম্পদ, আর বাকি দুটা লেখার দরকার নেই। ঠিক আছে, আবার মনে করো প্রশ্ন হলো পুনর্ভব ও অপুনর্ভব সম্পদের পার্থক্য, তাহলে শুধুমাত্র অপুনর্ভব সম্পদ আর পুনর্ভব সম্পদ লিখবে। ওকে, দেখো তো কিভাবে লিখবে। বিষয়ে প্রথমে করবে সংজ্ঞা। সংজ্ঞা মানে কাকে বলে আমরা জানি, তাই কি না, যে ক্রমাগত ব্যবহারে যে সম্পদ ফুরিয়ে যায় তাদের গচ্ছিত সম্পদ বলে, যেমন কয়লা, আকরিক, লোহা। আবার এই প্রবহমান সম্পদে ক্রমাগত ব্যবহারে যে সম্পদ ফুরিয়ে যায় না তাদের প্রবহমান সম্পদ বলে, যেমন সৌরশক্তি, বায়ু শক্তি, জোয়ার ভাটার শক্তি। হয়ে গেল একটা পার্থক্য। 2 নম্বর পার্থক্য লিখবে আহরণ। আহরণ মানে কি, সংগ্রহ করা, তাই কি না, কালেক্ট করা। দেখো তো এই যে কয়লা, খনিজ তেল, আকরিক, লোহা এগুলো আছে, এগুলো আমরা কি করে সংগ্রহ করি। কয়লা, খনিজ তেল এগুলো কি খনন করে, মাটি খনন করে মাটির গভীর থেকে তুলে নিয়ে আসতে হয়, তাই তো। তাহলে এর জন্য কি লাগবে, এর জন্য এই আহরণ করা কি পরিশ্রম, প্রচুর পরিশ্রমের প্রয়োজন, মানে কষ্টসাধ্য, তাই কিনা। আবার কি তুলে আনতে প্রচুর যন্ত্রপাতি, প্রচুর খরচ লাগবে, তাই তো, এই জন্য কি ব্যয়বহুল, তাই তো। এবং তুলে আনতে কি সময় লাগবে প্রচুর, ফলে কি সময় সাপেক্ষ, তাই তো। তাহলে আহরণ কি লিখবে, যে আহরণ কষ্টসাধ্য, ব্যয়বহুল ও সময় সাপেক্ষ। ঠিক আছে, আর এই যে জোয়ার ভাটা শক্তি, বায়ু শক্তি, সৌরশক্তি এগুলো কি সব জায়গাতেই পাওয়া যায়, তাই তো। ফলে সব জায়গাতেই পাওয়া যায় বলে কি আহরণ একদম সহজ, তাই তো, সহজেই সেটাকে সংগ্রহ করা যায়। তাহলে কি লিখবে, সর্বত্র পাওয়া যায় বলে আহরণ সহজসাধ্য। ঠিক আছে, দেখো 3 নাম্বার পরিমাণ। বুঝতেই পারছো, এই যে গচ্ছিত সম্পদগুলো আছে, কয়লা, খনিজ তেল, আকরিক, লোহা এগুলো কি পৃথিবীতে নির্দিষ্ট পরিমাণে আছে, তাই কি না, নির্দিষ্ট পরিমাণে মাটির তলায় গচ্ছিত আছে। তাহলে এদের পরিমাণ কি নির্দিষ্ট, তাহলে গচ্ছিত সম্পদের পরিমাণ নির্দিষ্ট, তাই তো। কিন্তু বায়ু শক্তি, সৌরশক্তি এগুলো কি নির্দিষ্ট, কি এগুলো কি অফুরন্ত, তাই কি না, এগুলোর পরিমাণ অফুরন্ত, এগুলো নির্দিষ্ট নয়। এরপর দেখো 4 নম্বর পার্থক্য লিখবে, পার্থক্যের বিষয় প্রাপ্যতা। প্রাপ্যতা মানে কোথায় পাওয়া যায়, তাই কি না। তো এই গচ্ছিত সম্পদ বা অপুনর্ভব সম্পদ মানে কয়লা, খনিজ তেল এগুলো কি যেখানেই মাটি খুঁড়া যাক সেখানেই পাওয়া যায়, তা তো নয়। কি মাটি খুললে মাটির তলা থেকে আছেই, সব জায়গায় নেই কিন্তু, তাই কি না। তার মানে পৃথিবীর সর্বত্র এই গচ্ছিত সম্পদ বা অপুনর্ভব সম্পদগুলোকে পাওয়া যায় না, তাই কিনা। কি লিখবে তোমরা, যে প্রাপ্যতা পৃথিবীর সর্বত্র পাওয়া যায় না, কিন্তু সৌরশক্তি, বায়ু শক্তি, তাই তো, সূর্যের আলো, বায়ু এগুলো কি পৃথিবীর সর্বত্রই পাওয়া যায়, তাই কিনা। পৃথিবীর যে কোনো জায়গায় যাও না কেন সব জায়গাতেই পাওয়া যাবে। তার মানে কি লিখবে, যে পৃথিবীর সর্বত্র পাওয়া যায়, তাই তো। তো 4 নাম্বার পার্থক্য হয়ে গেল। এবার 5 নাম্বার লিখবে দূষণ। বিষয় লিখবে দূষণ। তো এবার এই যে গচ্ছিত সম্পদ আছে, মানে এই যে কয়লা, খনিজ তেল, আকরিক, লোহা আছে, এগুলো কি মাটির থেকে মাটি খুঁড়ে তুলে আনার সময় কিছুটা দূষণ হয়। আবার এগুলো যখন আমরা ব্যবহার করি, কয়লা পোড়ালাম, খনিজ তেল দিয়ে গাড়ি চলছে, ফলে কি প্রচুর ধোঁয়া সৃষ্টি হয়, তাই তো, পরিবেশ দূষণ হয়। তার মানে এগুলোকে মাটির তল থেকে তুলতে গেলেও দূষণ হয়, আবার ব্যবহার করলেও দূষণ হয়, তাই কি না। তো কি লিখবে, যে এই গচ্ছিত সম্পদগুলো কি উত্তোলন মানে তুলে আনা, উত্তোলন ও ব্যবহারে পরিবেশ দূষণ হয়, তাই তো। আর এই যে বায়ু, সমুদ্রে জোয়ার ভাটা, তাই তো, সূর্যের আলো এগুলোর থেকে শক্তি বা সম্পদ সৃষ্টি করার সময় কি দূষণ হয়, দূষণ হয় না, এবং এগুলো ব্যবহার করলেও কোনো দূষণ হয় না, তাই
তাই তো? তাহলে কি লিখবে? সম্পদ সৃষ্টি ও ব্যবহারে পরিবেশ দূষণ হয় না। তো এই 5টা পার্থক্য যদি লিখতে পারো, খুব সহজ, 3-এ 3 পাবে, 3 মার্কস পাবে। ওকে, তো এছাড়াও কিন্তু আরো পার্থক্য আছে। ঠিক আছে, কিরকম? দেখো, যে এই যে গচ্ছিত সম্পদগুলো আছে, কয়লা, খনিজ তেল, ঠিক আছে, আকরিক লোহা, এগুলোকে শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়, তাই তো? গচ্ছিত সম্পদগুলি শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু এই সূর্যের আলো, বায়ু, এগুলোকে কিন্তু শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় না। এটা একটা পার্থক্য হতে পারে। ঠিক আছে, আবার দেখো, গচ্ছিত সম্পদগুলো যেহেতু একদিন ফুরিয়ে যাবে, তাই কিনা, শেষ হয়ে যাবে, ফলে কি গচ্ছিত সম্পদগুলোকে কি সংরক্ষণ করার প্রয়োজন আছে, এটা হতে পারে একটা পার্থক্য, তাই তো? কিন্তু প্রবহমান সম্পদগুলো কি কোনোদিনই ফুরিয়ে যাবে না, ফলে এদের সংরক্ষণ করার প্রয়োজন নেই। ঠিক আছে, তো এই পার্থক্যগুলো হতে পারে। এবার দেখো, এই সম্পদের শ্রেণীবিভাগ থেকে আর কি কি প্রশ্ন হতে পারে। ঠিক আছে, দেখো, প্রশ্ন হতে পারে যে মালিকানা অনুযায়ী সম্পদের শ্রেণীবিভাগ করো। ওকে, দেখো, তো মালিকানা অনুসারে সম্পদকে 4 রকম ভাগে ভাগ করা যায়, 4টি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে, দেখো, যে ব্যক্তিগত সম্পদ, সামাজিক সম্পদ, জাতীয় সম্পদ, আন্তর্জাতিক সম্পদ। এই সামাজিক সম্পদটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে সামাজিক সম্পদ কোনগুলো। দেখো, তো ব্যক্তিগত সম্পদ যদি বলি, এটা খুব সহজ। ব্যক্তিগত সম্পদ, তাই কিনা, যে কোনো একজন মানুষের যা সম্পদ আছে, কোনো একজন মানুষের নিজস্ব যা সম্পদ আছে, সেটাই তার ব্যক্তিগত সম্পদ। যেমন ধরো আমার, তাহলে আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা পয়সা, সোনা গয়না, আমার জমি, যা কিছু আছে সবই কি আমার ব্যক্তিগত সম্পদ, তাই তো? সামাজিক সম্পদ, দেখো, এটা খুব ভালো করে বুঝতে হবে। সামাজিক সম্পদ মানে হচ্ছে যে সম্পদ কোনো একটা সমাজের সবাই ব্যবহার করতে পারে, চাইলে সবাই ব্যবহার করতে পারে। ঠিক আছে, মানে তুমি যে এলাকায় থাকো সেটাই তোমার সমাজ, তাই কি না? যে এলাকায় তুমি থাকো সেটাই তোমার সমাজ। তাহলে এমন কিছু সম্পদ আছে তোমার এলাকার সবাই চাইলে ব্যবহার করতে পারে, সেটা হচ্ছে সামাজিক সম্পদ। ঠিক আছে, তাহলে উত্তর কি হবে? বিদ্যালয়, তাই কি না? বিদ্যালয়, তার মানে বিদ্যালয়টা কি সামাজিক সম্পদ। হাসপাতাল, তাহলে হাসপাতালটা কি সামাজিক সম্পদ। যদি বলি খেলার মাঠ, তাহলে খেলার মাঠটা কি সামাজিক সম্পদ, কারণ চাইলে তোমার এলাকার সবাই সেটাকে ব্যবহার করতে পারে। ক্লিয়ার? এবার দেখো, জাতীয় সম্পদ। দেখো, জাতীয় সম্পদ মানে হচ্ছে কোনো একটা দেশের নিজস্ব যে সম্পদ, সেটাই হচ্ছে জাতীয় সম্পদ। ঠিক আছে, যেমন ধরো আমাদের দেশের ক্ষেত্রে অরণ্য বা ফরেস্ট, তো অরণ্য বা ফরেস্ট কার অধীন? সরকারের অধীন, তাই তো? এটা জাতীয় সম্পদ, দেশের সম্পদ। যদি নদী, ঠিক আছে, নদী কিন্তু কারো ব্যক্তিগত হয় না বা কোনো সমাজের হয় না, নদীটা কার? দেশের সম্পদ, তাহলে নদীটা কি জাতীয় সম্পদ। ঠিক আছে, যদি বলি ভারতীয় রেল, তাহলে রেলটা কার? ভারতীয় রেল কি আমাদের দেশের, সরকারের, তাই তো? তো ভারতীয় রেল এটা কি জাতীয় সম্পদ। ঠিক আছে, আবার দেখো, আন্তর্জাতিক সম্পদ। আন্তর্জাতিক সম্পদ মানে হচ্ছে যে সম্পদ চাইলে পৃথিবীর সব দেশ ব্যবহার করতে পারে, যে সম্পদ পৃথিবীর সব দেশই ব্যবহার করতে পারে চাইলে, সেই সম্পদগুলো হচ্ছে আন্তর্জাতিক সম্পদ, কোনো দেশের নিজস্ব সম্পদ নয়। তার উদাহরণ কি হবে? যেমন বায়ুমণ্ডলের ওজোন স্তর কোনো দেশের নয়, কারও নয়, এটা কি সারা পৃথিবীর সবার, তাই কি না? সমুদ্রের জল, তাই তো? সমুদ্রের জল চাইলে সব দেশ ব্যবহার করতে পারে, তাই কি না? ফলে সমুদ্রের জলটা কি আন্তর্জাতিক সম্পদ। তোমাদের কিন্তু এই উদাহরণগুলো দিয়েই প্রশ্ন হবে। ঠিক আছে, তাহলে বিদ্যালয়, যেটা শুরুতে প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম যে নিজের কোনটি সামাজিক সম্পদ, দেখবে ওখানে ছিল বিদ্যালয়, তাহলে বিদ্যালয়টা কি সামাজিক সম্পদ। ঠিক আছে, এবার দেখো যে বন্টন অনুসারে সম্পদকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা যায়। তো এখানে আমি বন্টন অনুসারে সম্পদকে 4 রকম ভাগ দেখিয়েছি। তো বিভিন্ন বইয়ে কিন্তু এর চেয়ে বেশিও পাবে, বিভিন্ন বইয়ে কিন্তু বিভিন্ন রকমের আছে। তবে এই 4 রকম সম্পদই ইম্পর্টেন্ট বন্টন অনুসারে। ঠিক আছে, দেখো, একটা কি সহজলভ্য সম্পদ। তো সহজলভ্য সম্পদ নাম থেকেই বুঝতে পারছো, তাই কিনা, কি যে সম্পদ কি সহজে পাওয়া যায়, যে সম্পদ সহজে পাওয়া যায়। তাহলে কোন সম্পদ আমরা সহজে পাই?
আমাদের এখানে আমরা কি পাই? জল পাই, মাটি পাই, বায়ু পাই, এগুলো কি সহজে পাওয়া যায়। তাহলে এগুলো হচ্ছে সহজলভ্য সম্পদ। ঠিক আছে। আবার সর্বত্র লভ্য সম্পদ মানে যে সম্পদগুলো পৃথিবীর সব জায়গাতেই পাওয়া যায়, তাই তো? পৃথিবীর সব জায়গাতেই পাওয়া যায় কি সম্পদ? সূর্যের আলো বা সূর্য কিরণ, বায়ু, তাই তো? এগুলো কি সর্বত্র লভ্য সম্পদ। এবার দেখো যে একই সম্পদ কিন্তু বিভিন্ন ক্যাটাগরির মধ্যে হতে পারে, বিভিন্ন ক্যাটাগরির উদাহরণ হতে পারে। যেমন দেখো, আমি বায়ুর কথা বললাম, তো বায়ুটা কি সহজলভ্য সম্পদও বলেছি, আবার বায়ু কি সর্বত্র লভ্য সম্পদও। তাহলে সহজলভ্য সম্পদের উদাহরণ বায়ু হতে পারে, আবার সহজলভ্য সম্পদের উদাহরণও বায়ু হতে পারে। যেমন দেখো অরণ্য, অরণ্য জাতীয় সম্পদও বলতে পারি, তাই তো? মালিকানা অনুসারে জাতীয় সম্পদ, তাই তো? আবার জৈবিক বৈশিষ্ট্য অনুসারে অরণ্য কি জৈব সম্পদ। তাহলে একই সম্পদ বিভিন্ন ক্যাটাগরির অন্তর্ভুক্ত হতে পারে। এখানে মানে এটা নিয়ে কিন্তু কোনো কনফিউশন যেন না থাকে। ঠিক আছে। এরপরে দেখো বিরল বা দুষ্প্রাপ্য সম্পদ। এটা কি? দেখো যে সম্পদগুলো পৃথিবীর সব জায়গায় পাওয়া যায় না, মাত্র কয়েকটি জায়গায় পাওয়া যায়, কিছু নির্দিষ্ট জায়গায় পাওয়া যায়, সেই সম্পদগুলোকে বিরল বা দুষ্প্রাপ্য সম্পদ বলে। ঠিক আছে। যেমন সোনা, সোনার খনি কিছু নির্দিষ্ট জায়গায় আছে। ঠিক আছে। ইউরেনিয়াম, ঠিক আছে, নিকেল, এগুলো কিন্তু পৃথিবীর সব জায়গায় পাওয়া যায় না, কয়েকটা জায়গায় মাত্র পাওয়া যায়। তাহলে এই সম্পদগুলো কি বিরল বা দুষ্প্রাপ্য সম্পদ। কি বললাম? সোনা, ইউরেনিয়াম, নিকেল, এগুলো। ঠিক আছে। এটা খুব ইম্পর্ট্যান্ট। একমাত্র লভ্য সম্পদ বা অদ্বিতীয় সম্পদ, এর মানে কি? যে সম্পদ শুধুমাত্র পৃথিবীর একটি জায়গাতেই পাওয়া যায়। কি বলছি? যে সম্পদ শুধুমাত্র পৃথিবীর একটি জায়গাতেই পাওয়া যায়, অন্য কোথাও পাওয়া যায় না, সেই সম্পদটাকে বলা হয় একমাত্র লভ্য সম্পদ বা অদ্বিতীয় সম্পদ। যেমন গ্রিনল্যান্ডের ক্রায়োলাইট, গ্রিনল্যান্ডের বরফের তলায় প্রচুর ক্রায়োলাইট আছে। এই ক্রায়োলাইট থেকে উচ্চমানের অ্যালুমিনিয়াম প্রস্তুত করা যায়, তৈরি করা যায়। এই ক্রায়োলাইট গ্রিনল্যান্ড ছাড়া আর পৃথিবীর কোথাও পাওয়া যায় না। এই জন্য ক্রায়োলাইটটা হচ্ছে কি একমাত্র লভ্য বা অদ্বিতীয় সম্পদ। তো এই হলো সম্পদের শ্রেণী বিভাগ থেকে আসতে পারে এরকম ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে। তোমরা কিন্তু বাড়িতে বইটা কিন্তু বারবার করে রিডিং পড়বে। এই যে সম্পদের শ্রেণীবিভাগ আমি ক্লাসে করালাম, তোমরা বাড়িতে কিন্তু সম্পদের শ্রেণীবিভাগে যা যা আছে তোমার বইয়ে, সেটা কিন্তু বারবার করে পড়বে। ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে পরের ক্লাসে।